তো গল্পের শুরু হয় আমাদের সিস্টার জুনিয়া নামে একটা নানকে দেখিয়ে, যাকে আমরা একটা বাড়িতে যেতে দেখি, যেখানে পৌঁছে তার সঙ্গে একটা মহিলার দেখা হয় যাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। এখন সিস্টার জুনিয়া একটা ড্রাম হাতে বাড়ির ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করে রুমের মধ্যে একজন প্রিস্ট দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে আছে, যার কাঁধে একটা ধারালো অস্ত্র ঢুকানো, আর সেটাকে বার করার চেষ্টা করছে তারই অ্যাসিস্ট্যান্ট ডিকেন। তখনই আমরা একটা ছেলেকে হুইল চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় লক্ষ্য করি, যার নাম ছিল হিজুন। আসলে তারই এক্সোরসিজম করতে প্রিস্টরা সেখানে এসেছিল, যাদের দেখে বোঝাই যাচ্ছিল তারা তাদের কাজে অসফল হয়েছে, আর এর জন্যই সিস্টার জুনিয়া সেখানে এসেছে। এখানে আমরা একটা পিগলেটকেও লক্ষ্য করি, যেটার কাজটা কি আমরা এর আগের পার্টে আগেই দেখে নিয়েছি। তাই যারা বুঝতে পারছেন না, তারা এর আগের পার্টটা মানে দ্য প্রিস্ট সিনেমাটাকে দেখতে পারেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এখন গল্পে ফিরে আসলে আমরা সিস্টার জুনিয়াকে হিজুনের সামনে গিয়ে বসে তার উপর 1 ড্রাম হোলি ওয়াটার ঢেলে দিতে দেখি, যেটার পর সে সেই অ্যাসিস্ট্যান্টকে পবিত্র বেলটাকে বাজাতে নির্দেশ দেয় এবং নিজে হিজুনের মাথায় হাত রেখে কিছু মন্ত্র পড়তে শুরু করে, যেটা একটু অদ্ভুত ছিল, কারণ সাধারণত কোনো নানকে এক্সোরসিজম করার অনুমতি দেওয়া হয় না। এখন প্রার্থনা শুনে হিজুন ছটপট করতে শুরু করে দেয়, যার পরক্ষণে তার মধ্যে থাকা ডিমনটা সিস্টার জুনিয়াকে জানায় তার খুবই ভয়ঙ্কর মৃত্যু ঘনিয়ে আসছে, কারণ তারা মানে প্রিস্টরা মিলে তাদের বাকি সঙ্গীদের নরকে পাঠিয়ে দিয়েছে, যার জন্য তাদের প্রভু লুসিফার তাকে সামনের বসন্ত দেখতে দেবে না। কিন্তু কথাগুলো শুনে সিস্টার জুনিয়া মোটেও ভয় পায় না, যে ডিমনকে তার নাম জিজ্ঞাসা করলে ডিমনটা তাকে কিছু বাজে বাজে কথা বলে হাসতে শুরু করে। তাই সিস্টার জুনিয়া তার মুখের মধ্যে হোলি ওয়াটার দিয়ে দেয়, ফলে অবশেষে হিজুন স্বাভাবিক হয়ে বেহুশ হয়ে যায়। কিন্তু সিস্টার জুনিয়া বুঝে গিয়েছিল যে ডিমনটা হিজুনের দেহ ছাড়েনি, শুধু কিছু সময়ের জন্য শান্ত হয়ে গিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের হসপিটালকে দেখানো হয়, যেখানে হিজুনকে অ্যাডমিট করা হয়েছে, আর এটা কোনো সাধারণ হসপিটাল নয়, চার্চ হসপিটাল ছিল। তখনই সেখানে সিস্টার ম্যাকায়লা চলে আসে, যে সেখানে উপস্থিত ডক্টর সিনকে জানায় এখন থেকে পেশেন্ট চই হিজুনের ট্রিটমেন্ট ফাদার পাওলো করবেন, যে পজেশন বা ভূত প্রেতে বিশ্বাস করে না। তাই ডক্টর সিন ফাদার পাওলোর স্টুডেন্ট সিস্টার ম্যাকায়লাকে জিজ্ঞাসা করে তার এই বিষয়ে কি মত। উত্তরে সিস্টার ম্যাকায়লা জানায় হিজুনের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যাকে সঠিক মেডিকেশনের দ্বারা সুস্থ করা সম্ভব। এরপর আমাদের হিজুনের মাকে দেখানো হয়, যে ফাদার পাউলের অফিসে ছিল, যাকে ফাদার বোঝানোর চেষ্টা করছিল যে তার ছেলে অসুস্থ, কোনো ডিমনের দ্বারা পজেস নয়। কিন্তু হিজুনের মা তাকে তার ছেলের পুরনো রেকর্ডসগুলো দেখিয়ে জানায় কতদিন ধরে তার ছেলে পজেস হয়ে আছে, আর সে সব রকম চেষ্টা করেছে তাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। শুধু এটাই নয়, তার ছেলে একবার নিজেকে শেষ করারও চেষ্টা করেছে, তাই আর কোনো পথ না থাকায় অবশেষে সে এখানে এসেছে। এখানে হিজুনের মা ফাদার পাওলোকে লাস্ট এক্সোরসিজমের বিষয়ে জানিয়ে বলে কিভাবে ফাদার অ্যান্ড্রিয়া কাজটাতে অসফল হয়ে গিয়েছিল, যার জন্য শেষে সিস্টার লিবারেশন থেকে সিস্টার জুনিয়া এসে এক্সোরসিজমটা সম্পূর্ণ করেছিল। কথাটা শুনে ফাদার পাওলো একটু অবাক হয়ে যায়, কারণ এক্সোরসিজম করার জন্য প্রিস্ট হওয়ার প্রয়োজন ছিল, যেটা শুধুমাত্র পুরুষরাই হতে পারবে, যার স্পষ্ট মানে হলো মহিলারা এক্সোরসিজম করতে পারবে না। অন্যদিকে একই সময় আমরা সিস্টার জুনিয়াকে চার্চের প্রধান কর্তৃপক্ষদের সামনে দেখি, যারা তাকে তার গত রাতে করা এক্সোরসিজমের ঘটনাটাকে নিয়ে সমালোচনা করছিল। তাই সিস্টার জুনিয়া নিজের পক্ষ নিয়ে বলে হিজুনের এক্সোরসিজমের খুবই প্রয়োজন, না হলে সে মারা যাবে। তাছাড়া যদি সম্ভব হয় তাদের রোম থেকে ফাদার কিম ও ফাদার চইকে ডেকে আনা উচিত, যাতে তারা তাদের দুজনের সাহায্য নিতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করি কেউই সিস্টার জুনিয়ার কথাগুলোকে বেশি গুরুত্ব দেয় না, যার জন্য না পেরে সিস্টার জুনিয়া সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিস্টার জুনিয়াকে ফাদার অ্যান্ড্রিয়ার সঙ্গে দেখা করতে দেখি, যে তাকে হিজুনের পজেশনের প্রথম দিকের অবস্থা ও তার বানানো কিছু ভয়ঙ্কর স্কেচ দেখায়, যেখানে সিস্টার জুনিয়া হিজুনের রিপোর্ট পড়ে এটাও জানতে পারে এর আগে হিজুন নিজেকে শেষ করার অনেক চেষ্টা করেছে, কারণ তার ধারণা ছিল সে এইভাবেই ডিমনের হাত থেকে রক্ষা পাবে।
এখানে এক ঝলকে আমাদের আগের পার্টের ভিকটিম ইয়াংশিনকেও দেখানো হয়। শুধু এটাই নয়, ফাদার অ্যান্ড্রিয়া এখানে সেই 12টা ডিমনের কথাও উল্লেখ করে যাদের বিষয়ে আমরা প্রথম পার্টে জেনেছিলাম। ফাদার অ্যান্ড্রিয়া জানায় হিজুনের মধ্যে থাকা ডিমনটাকে হারানো তো দূরের কথা, তাকে বোঝাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তাছাড়া এর আগেও এমনটা ঘটেছে, মানে ইয়াংশিনের কেসটা, যেটা সমস্ত রেকর্ড নষ্ট করে দেওয়া হয়েছে, যেটাতে বোঝাই যাচ্ছিল সম্ভবত চার্চের মধ্যেই কেউ ডিমনগুলোর সঙ্গে মিলে আছে। এখন বিষয়গুলো জানার পর ফাদারের দেওয়া জিনিসগুলো নিয়ে সিস্টার জুনিয়া সেখান থেকে বেরিয়ে যায়। আর তার পরক্ষণেই আমরা ফাদার অ্যান্ড্রিয়াকে একটু অদ্ভুত আচরণ করতে দেখি, যেন তার মধ্যেও কোনো শয়তানি শক্তি প্রবেশ করে গেছে, যেমনটা আমরা প্রথম পার্টে ফাদার জংয়ের সঙ্গে ঘটতে দেখেছিলাম। মানে বোঝাই যাচ্ছিল কোনো ফাদার যদি এক্সোরসিজমে ফেল হয়ে যায় তাহলে তার মধ্যেও শয়তানের অস্তিত্ব চলে আসে। অন্যদিকে সিস্টার জুনিয়া ফাদার পাওলোর সঙ্গে দেখা করতে যায় যাতে সে তার থেকে হিজুনের মেডিকেল রিপোর্টগুলো নিতে পারে, কারণ সেটা ছাড়া সে হিজুনের উপর এক্সোরসিজম করার অনুমতি চার্চের থেকে নিতে পারবে না। কিন্তু ফাদার পাওলো যেহেতু ভূত প্রেত বা ডিমনিক পজিশনকে বিশ্বাস করত না, তাই সে সিস্টার জুনিয়াকে জানায় হিজুন স্কুলে বুলি হওয়ার কারণে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে, যার জন্য সে বারবার হ্যালুসিনেট করছে, তাই তাকে কোনো ডিমন বা প্রেত ভর করেনি। কথাটা শুনে সিস্টার জুনিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে যদি সে তাকে সাহায্য না করে তাহলে হিজুনকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু ফাদার তার কোনো কথাই শোনে না এবং তাকে রিপোর্টটা দিতে স্পষ্ট মানা করে দেয়। এদিকে একই সময় আমাদের হসপিটালের মধ্যে হিজুনের মাকে দেখানো হয়, যার কাছে একটা মহিলার কল আসে যে তাকে কিছু বাজে বাজে কথা বলে তার ঋণ নেওয়া টাকা আজকের মধ্যে যে কোনো উপায়ে ফিরে দিতে বলে, যেটাতে হিজুনের মা মহিলাটার কাছে আরও কিছু সময় চাইলে মহিলাটা তার কোনো কথাই শোনে না এবং আজকেই তার টাকা ফিরিয়ে দিতে বলে তার ছেলেকে নিয়েও বাজে বাজে কথা বলে ফোনটা রেখে দেয়। ঘটনাটির পর হিজুনের মা প্রচণ্ড ভেঙে পড়ে, যে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার ছেলের দিকে মন ভরে তাকিয়ে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। তখনই ফাদার পাওলোর ক্যাবিনে সিস্টার ম্যাকায়েলা চলে আসে, যে তাদের বিষয়টা জানালে তারা সাথে সাথে বাইরে চলে যায়, যেখানে তারা লক্ষ্য করে হসপিটালের বাকি কর্মীরা আগেই সেখানে পৌঁছে গিয়েছে, যারা হিজুনের মায়ের দেহকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এখন ঠিক সেই মুহূর্তে সিস্টার জুনিয়া সেখানে শয়তানি আত্মাদের উপস্থিতি অনুভব করে, যাদের সে ঈশ্বরের নামে সেখান থেকে চলে যাবার আদেশ দেয়, যেটা করতে তাকে সিস্টার ম্যাকায়েলা লক্ষ্য করে নেয়। এরপর সেই দিন রাতেই সিস্টার জুনিয়া সিস্টার ম্যাকায়েলার সঙ্গে দেখা করে, যে তাকে হিজুনের এক্সোরসিজমে সাহায্য চাইলে ম্যাকায়েলা রাজি হয় না। তাই সিস্টার জুনিয়া জানায় সে ইভিল হুইসপারিং শুনতে পায়, যেটা তার একটা স্পিরিচুয়াল অ্যাবিলিটি। কথাটা বলে সিস্টার জুনিয়া ম্যাকায়েলাকে তার অ্যাবিলিটির কথা জিজ্ঞাসা করে, কারণ সে আগে থেকেই জানতো সিস্টার ম্যাকায়েলা একজন ডিমন স্পন ছিল। এখানে আপনাদের জানিয়ে দিই, ডিমন স্পন তাদেরই বলা হয় যাদের জন্ম পোজেস মহিলার সঙ্গে কারোর মিলনের কারণে হয়েছে। তাছাড়া সেই সমস্ত বাচ্চাদের কিছু না কিছু অলৌকিক ক্ষমতা থাকে, যাদের নিয়তি হলো তাদের বড় হয়ে সেমন হতে হবে। কিন্তু ম্যাকায়েলা অন্য রাস্তা বেছে নেয় এবং নিজের মধ্যে থাকা গিল্টটাকে কমানোর জন্য সে হসপিটালে নার্সের কাজ করছে। এখন কথাগুলো শুনে সিস্টার ম্যাকায়েলা অস্থির হয়ে পড়ে, যে সেখান থেকে চলে যেতে গেলে সিস্টার জুনিয়া তাকে থামিয়ে তার হাতে হিজুনের কিছু জিনিসপত্র দিয়ে বলে বাড়ি গিয়ে সে যেন এগুলোকে ভালো করে দেখে, তারপর যেন তার সিদ্ধান্তটা জানায়। এরপর আমরা সিস্টার ম্যাকায়েলাকে তার বাড়ির মধ্যে দেখি, যে হিজুনের এক্সোরসিজমের রেকর্ডিং শুনতে শুনতে তার ফাইলসগুলো চেক করছিল, যার মধ্যে সে হিজুনের বানানো স্কেচগুলোও লক্ষ্য করে, যেটা দেখার পর আমরা সিস্টার ম্যাকায়েলাকে তার ট্যারো কার্ডটাকে বার করতে দেখি, যার মধ্যে থেকে সে দুটো কার্ড বেছে নেয়, যেটা ছিল তার ডেভিল ও হাই প্রিস্টেস। ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যার দরুন আমরা ছোট ম্যাকায়েলা ও তার বোনকে একটা অনাথ আশ্রমের মধ্যে দেখি, যেখানে ম্যাকায়েলার বোনও একজন ডিমন স্পন ছিল। ফলে এক রাতে তারা যখন ট্যারো কার্ড নিয়ে খেলা করে, তখন ম্যাকায়েলার বোনের বেছে নেওয়া কার্ডটা আসে দ্য হ্যাংড ম্যান, যার পরক্ষণে আমরা দেখি বড় হয়ে ম্যাকায়েলার বোন ডিমনের দ্বারা পোজেস হয়ে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে নিয়েছিল, ঠিক তার বেছে নেওয়া ট্যারো কার্ডটার মতো। তাছাড়া এই ঘটনাটির পর সিস্টার ম্যাকায়েলা এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে সে প্রতি রাতে তার স্বপ্নের মধ্যে তার বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়,
এখানে আমরা ম্যাকায়েলার স্বপ্নের মধ্যে ব্ল্যাক কোটকেও দেখতে পাই, ইন্ডিকেটিং লুসিফার। ঠিক তখনই ভয়ের চোটে সিস্টার ম্যাকায়েলার ঘুম ভেঙে যায়, যার পরক্ষণে তার কাছে সিস্টার জুনিয়ার কল আসে, যেটা রিসিভ করলে সিস্টার জুনিয়া তাকে তার দুঃস্বপ্নের কথা বলে দেয়, কারণ সে ইভিল উইসপারিং ও ইভিলকে অনুভব করতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা সিস্টার ম্যাকায়েলাকে সিস্টার জুনিয়ার সঙ্গে কোথাও যেতে দেখি, যাদের দুজনের সঙ্গে হিজুনও ছিল। তখনই সিস্টার জুনিয়া জানায় সে হিজুনকে তার বন্ধু আইওয়ানের কাছে নিয়ে যাচ্ছে, যে একসময় নান ছিল কিন্তু এখন সে একজন শেমান হয়ে গিয়েছে, যার মানে তাদের দুজনের মতো আইওয়ানও একজন ডিমন স্পঞ্জ ছিল। এখন আইওয়ানের কাছে পৌঁছে সিস্টার জুনিয়া তাকে হিজুনের বিষয়ে সব কিছু জানিয়ে দেয়, যেটা শুনে আইওয়ান তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়, যে জানায় সব কিছু শুরু যেহেতু জল দিয়ে হয়েছিল, তাই শেষটাও জল দিয়েই হবে। এখন রিচুয়াল শুরু করার আগে আইওয়ান ও সিস্টার জুনিয়া যখন একে অপরের সঙ্গে কিছু কথা বলছিল, তখন আমরা আইওয়ানের কথার মাধ্যমে জানতে পারি সিস্টার জুনিয়ার আসলে ক্যান্সার ধরা পড়েছে, তাই সে তাকে কোনো ভালো হসপিটালে নিজের চিকিৎসা করতে বলে। এখন এটা বলার পর আমরা আইওয়ানকে ওয়াটার রিচুয়াল শুরু করতে দেখি, যার দরুন সে কিছু মন্ত্র পড়তে পড়তে একটা মাটির কলসির উপর দাঁড়িয়ে এক ধরনের নাচ করতে শুরু করে। আর এদিকে সিস্টার জুনিয়া ও সিস্টার ম্যাকায়েলা মিলে হিজুনের মাথা ঢেকে দিয়ে তাকে সমুদ্রের জলে নিয়ে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করে, যার কিছুক্ষণ পরেই হিজুন পজেস হয়ে জুনিয়াকে জানায় তাদের এইভাবে শেষ করা সম্ভব না, যেটা বলার সাথে সাথে আইওয়ানের রিচুয়াল ভঙ্গ হয়ে মাটির কলসি ভেঙে সে নিচে পড়ে যায়। আর আমরা সমুদ্রের জলে অনেকগুলো কালো মুরগির কাটা মাথা ভাসতে দেখি, যাদের তারা এই রিচুয়ালে ব্যবহার করছিল। ঘটনাটির পর তারা সাথে সাথে হিজুনকে চার্চ হসপিটালে ফিরিয়ে নিয়ে চলে আসে, যেখানে সিস্টার ম্যাকায়েলা সিস্টার জুনিয়াকে জানিয়ে দেয় আজ থেকে সে আর তাকে এই কাজে সাহায্য করতে পারবে না, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিস্টার ম্যাকায়েলাকে ফাদার পাওলোর অফিসে দেখি, যেখানে ফাদার পাওলো ম্যাকায়েলাকে জিজ্ঞাসা করে সে হিজুনকে কোথায় নিয়ে গিয়েছিল। উত্তরে ম্যাকায়েলা ফাদার পাওলোকে মিথ্যা বলে দেয় যে সে হিজুনকে তার মায়ের ফিউনারালে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে ফাদার পাওলো মোটেও খুশি হয় না, যে সিস্টার ম্যাকায়েলাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার অনুমতি না নিয়ে সে আর কোনো দিনও যেন হিজুনকে নিয়ে কোথাও না যায়। তাছাড়া সে এখানে সিস্টার জুনিয়ার কথা বলে জানায় সে ফাদার কিমের বানানো কাল্টের মেম্বার, তাই সে যেন তার কোনো কথাই না শোনে। তাছাড়া সে তো ভালোভাবেই জানে হিজুনের মানসিক সমস্যা আছে, যে সঠিক ট্রিটমেন্টের সাহায্যে ঠিক হয়ে যাবে, কারণ একইভাবে ম্যাকায়েলাও এখানে এসেছিল, যে ঠিক একই ধরনের স্কেচ বানাতো, সঙ্গে তার হ্যালুসিনেশনও হতো, যেটা আর এখন হয় না। কিন্তু আমরা তো জানি ম্যাকায়েলার এখনও প্রতি রাতে দুঃস্বপ্ন আসে, যেটা সে ফাদারকে জানায় না। এখন ফাদারের অফিস থেকে বার হলে পথে ম্যাকায়েলার একটা মহিলার সঙ্গে দেখা হয়, যে তাকে জানায় সে তার ছেলের কাছে চলে যাচ্ছে, যেটা বলার সাথে সাথে মহিলাটার হাত কালো হয়ে সে সেখান থেকে উধাও হয়ে যায়। ফলে কিছু বুঝতে না পেরে ম্যাকায়েলা যখন দ্রুত সেই মহিলাটার রুমে যায়, তখন সে জানতে পারে ঘণ্টাখানিক আগে মহিলাটা মারা গিয়েছে, যার মানে একটু আগে সে তার আত্মাকে দেখতে পেয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সিস্টার জুনিয়ার বাড়ির সিনকে দেখানো হয়, যে এই সমস্ত ঘটনায় খুবই অস্থির হয়ে পড়েছিল, যার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল। ঠিক তখনই তার বাড়ির দরজায় কেউ এসে নক করে, তাই সে যখন গিয়ে দরজা খোলে, তখন সে লক্ষ্য করে বাইরে সিস্টার ম্যাকায়েলা দাঁড়িয়ে আছে, যে তার কাছে সাহায্য চেয়ে বলে ফাদার পাওলো হিজুনকে কনভেন্ট নিয়ে গেছে মঙ্কের দ্বারা তার চিকিৎসা করতে। কথাটা শুনে জুনিয়া সঙ্গে সঙ্গে ম্যাকায়েলাকে নিয়ে কনভেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে কোনো অঘটন ঘটার আগে তারা হিজুনকে বাঁচাতে পারে। এখন কনভেন্টে পৌঁছে তারা পথে অনেকগুলো মাথা কাটা ছাগলের দেহ পড়ে থাকতে দেখে, যেটা দেখে তাদের দুজনের রক্ত হিম হয়ে যায়। কিন্তু তারপরেও তারা নিজেদের কোনোভাবে সামলে কনভেন্টের ভিতরে চলে যায়, যেখানে পৌঁছানোর সাথে সাথে তাদের দুজনের ফাদার পাওলোর সঙ্গে দেখা হয়, যে তাদের জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। উত্তরে সিস্টার জুনিয়া উল্টো ফাদার পাওলোকে জিজ্ঞাসা করে হিজুন কোথায়। তখনই তারা জানতে পারে আসলে সে হিজুনকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে, কারণ ডিমনটি আবারও তাকে ভর করেছে। তাই বিষয়টা জানার পর
সিস্টার জুনিয়া ও সিস্টার ম্যাকায়েলার সাথে সাথে হিজুনের কাছে চলে যায়, যেখানে পোজেস হিজুন তাদেরকে দেখে তাদেরকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। শুধু এটাই নয়, সে ফাদার পাওলোকে তার বোন ও বোনের ছেলেকেও শেষ করে দেওয়ার কথা বলে তার গলা চেপে ধরে, যাকে সিস্টার ম্যাকায়েলার বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ফলে বিষয়টা দেখে হিজুনের মধ্যে থাকা ডিমনটি হাসতে শুরু করে দেয়। আর এদিকে সিস্টার জুনিয়া একটা বড় জারের ডালা খুলে তার মধ্যে থাকা পবিত্র জলের মধ্যে নিজের রক্ত মেশাতে শুরু করে, যাতে সেই রক্ত মেশানো পবিত্র জল, যেটা এখন ক্রাইস্টের রক্তে পরিণত হয়েছে, সেটা দিয়ে সে ডিমনকে চিরতরে শেষ করতে পারে। কিন্তু ততক্ষণে ডিমনটি হিজনকে শেষ করতে তার মাথার উপরে থাকা জিজাস ক্রাইস্টের মূর্তিটাকে ফেলতে যাবে, তার আগেই বিষয়টা লক্ষ্য করে সিস্টার জুনিয়া ছুটে গিয়ে হিজুনকে বাঁচিয়ে নেয়। এখন ঠিক তখনই পোজেস হিজুন সিস্টার জুনিয়ার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে, যে জুনিয়াকে শেষ করেই ফেলতো। তার আগেই সিস্টার ম্যাকায়েলা সেই রক্ত মেশানো পবিত্র জল পোজেস হিজুনের উপর ঢেলে দেয়, ফলে সঙ্গে সঙ্গে ডিমনটি আপাতত হিজুনের শরীর ছেড়ে দেয়। যে হুঁশে ফিরে এসে জুনিয়াকে বলে তাকে বাঁচিয়ে নিতে, কারণ হিজুন বুঝে গিয়েছিল ডিমনটি তাকে শেষ করেই ছাড়বে। ঘটনাটির পর আমরা সিস্টার জুনিয়া ও সিস্টার ম্যাকায়েলাকে একা একটা জায়গায় বসে কিছু কথা বলতে দেখি, যার দরুন জুনিয়া ম্যাকায়েলাকে একটা ট্যারো কার্ড দেখিয়ে বলে এটা তাকে হিজুনের ওপর এক্সোসিজম করার সময় একটা তাবিজের মতো কাজ করেছে। তাই কার্ডটা দেখার পর ম্যাকায়েলা তার নিজের ট্যারো কার্ডটা রিড করে সিস্টার জুনিয়াকে জানায় ডিমনের নাম জানার জন্য তাদেরকে তৃতীয় ব্যক্তির প্রয়োজন হবে। যেটা জানার পর সিস্টার জুনিয়া সোজা ফাদার অ্যান্ড্রেয়ার কাছে চলে যায়, যেখানে ফাদারের সঙ্গে কথা বলার দরুন সিস্টার লক্ষ্য করে এক্সোসিজম করতে ব্যর্থ হবার কারণে এখন ফাদার নিজেই ডিমনের দ্বারা পজেস হয়ে গিয়েছে, যার আচরণ ধীরে ধীরে পরিবর্তন হতে দেখে সিস্টার জুনিয়া ফাদারের উপরে ঝাঁপিয়ে পড়ে তার এক্সোসিজম করে তাকে ডিমনের থেকে মুক্ত করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিস্টার জুনিয়া ও সিস্টার ম্যাকায়েলাকে এয়ারপোর্টের মধ্যে দেখি, যারা রোমে যায় ফাদার কিম ও ডিকন চোইকে তাদের সঙ্গে নিয়ে আসতে, কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারে ফাদার কিম ও চোই আসলে অন্য একটা মিশনে গিয়েছে, যে জুনিয়ার জন্য একটা মেসেজ দিয়ে গেছে যে তাকে যে কোনো উপায়ে হিজুনকে বাঁচাতেই হবে। তাছাড়া 12টা ডিমন সবসময় 12 ধরনের পশুর রূপে থাকে। এখন কথাগুলো শোনার পর সিস্টার জুনিয়া জানায় এক্সোরসিজম সম্পূর্ণ করতে তার কি অফ হ্যাভেনের প্রয়োজন হবে, কিন্তু সেটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা র্যালিক ছিল, তাই সেটাকে ভ্যাটিকানে রাখা হয়েছে, যার জন্য সেটা তার পাওয়া প্রায় অসম্ভব। ফলে বিষয়টা জানার পর তারা ফিরে এসে শেমান আইওয়ানের সঙ্গে দেখা করে, যে এখন তাদের এই কাজে অংশ নিতে মানা করে দেয়, কিন্তু সে এটা জানিয়ে দেয় যে আজ মধ্যরাতের পর লুনার মাসের প্রথম দিন শুরু হয়ে যাবে, তাই তাদের যা করেই হোক ডিমনটাকে যত দ্রুত সম্ভব হারাতে হবে, কারণ লুনার মাসে ডিমন্সরা প্রচণ্ড শক্তিশালী হয়ে যায়, তাই তখন তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। এখন কথাটা জানার পর সিস্টার জুনিয়া চার্চে ফিরে এসে চার্চ হেডের সঙ্গে দেখা করে, যে সিস্টারকে জানায় হিজুনের ওপর এক্সোসিজম করার জন্য আনঅফিসিয়ালভাবে তার অনুমতি চলে এসেছে, কিন্তু রিচুয়াল চলাকালীন তার সঙ্গে ফাদার পাওলোও থাকবে, কারণ সে প্রিস্টের সঙ্গে সঙ্গে একজন ডক্টরও ছিল। কথাটা শুনে সিস্টার জুনিয়া জানায় সে ডিমনিক পজিশনকে বিশ্বাস করে না, তাই তার সেখানে থাকাটা ঠিক হবে না, কিন্তু হেড প্রিস্ট জানায় এটাই নিয়ম, তাই এক্সোরসিজম চলাকালীন সেখানে একজন প্রিস্ট ও একজন ডক্টরের থাকা খুবই প্রয়োজন। এখন সিস্টার জুনিয়া হেড প্রিস্টের কাছে সেই পবিত্র রিলিকটা চাইলে হেড প্রিস্ট জানায় আনঅফিসিয়াল এক্সোরসিজমে সে পবিত্র রিলিক পাবে না, কিন্তু যদি সে কোনোভাবে সেই রিলিকটাকে নেওয়ার চেষ্টা করে তাহলে সে তার অথরিটিটাকে হারিয়ে ফেলবে, যেটা শুনে সিস্টার জুনিয়া রাজি হয়ে যায়। এরপর পরের দিন সকালে আমরা সিস্টার জুনিয়াকে তৈরি হতে দেখি, কারণ আজকেই ছিল রিচুয়ালের দিন, যেখানে জুনিয়া রোমে সেই প্রিস্টের সাহায্যে পবিত্র রিলিকটাকে আনিয়ে নেয়, যে সিস্টারকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাকে সেই ডিমনটাকে যে কোনোভাবেই শেষ করতেই হবে, তাতে হিজুন বেঁচে থাকুক বা না থাকুক। এখন রেলিক পেয়ে সিস্টার জুনিয়া সিস্টার ম্যাকায়েলার সঙ্গে হিজুনকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে পৌঁছে তারা হিজুনকে বিছানায় শুইয়ে দিয়ে তার হাত পা টাইট করে বেঁধে দেয়, যাতে সে রিচুয়াল চলাকালীন পালাতে না পারে। তখনই সেখানে ফাদার পাওলোও চলে আসে, তাই তারা তিনজন মিলে প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তারপর সিস্টার জুনিয়া কিছু মন্ত্র পড়তে পড়তে এক্সোরসিজমের রিচুয়াল শুরু করে দেয়,
যেটাতে হিজুনের মধ্যে থাকা ডিমনের কিছুই হয় না, কারণ সে আগেই অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু তারপরেও জুনিয়া তার প্রার্থনা চালু রাখলে হিজুনের মধ্যে থাকা ডিমন সিস্টার জুনিয়াকে বাজে বাজে কথা বলতে শুরু করে, তার সঙ্গে ইন্টিমেট হওয়ার কথা বলে। শুধু এটাই নয়, এখানে সিস্টার এটাও জানতে পারে তার মাকে পজেস করে গর্ভবতী সেই করেছিল, মানে সেই ডিমন স্পনের কথা যেটা আমি শুরুতে বলেছিলাম। এখন ডিমনের কথা শুনে জুনিয়া নিজের মনকে শক্ত রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ডিমনটাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ডিমনটা তাকে কোনোভাবেই তার নাম জানায় না। তাই সিস্টার জুনিয়া বলে সে একা আর তার কোনো শক্তি অবশিষ্ট নেই। উত্তরে ডিমনটা জানায় তারা সকলে একই, আর তারা পৃথিবীতে 233 বছর ধরে অপেক্ষা করছে। শুধু এটাই নয়, সে 1791, 1846 ও 1866 এইভাবে প্রতি বছর এসেছে এবং এই পর্যন্ত বহু বাচ্চাদের শেষ করেছে। আর এটা তারা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না 2340 জন সম্পূর্ণ হয়, যেটাতে বোঝাই যাচ্ছিল এখানে তারা কোনো একটা ভয়ঙ্কর রিচুয়াল করছে। কথাগুলো শোনার পর সিস্টার জুনিয়া আবারও ডিমনকে তার নাম বলতে বললে ডিমনটি তার শক্তির দ্বারা জুনিয়াকে হাঁটুতে বসিয়ে তাকে ঈশ্বর মেনে পুজো করতে বলে। কিন্তু তবুও জুনিয়া তার কাছে হার স্বীকার না করলে রুমটির মধ্যে সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে দেয়, যার পরক্ষণে সিস্টার ম্যাকায়েলা জুনিয়ার উপর একটা আলমারি পড়তে দেখে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নেয়। কিন্তু তারপরেও আলমারি সিস্টার জুনিয়ার পায়ের উপরে পড়ে, তাই সিস্টার ম্যাকায়েলা তার পায়ে একটা কাপড় জড়িয়ে কোনোভাবে তার পায়ের রক্তপাত বন্ধ করে। এরপর সে সিস্টার জুনিয়াকে জিজ্ঞাসা করে এখন সে কি করবে। উত্তরে সিস্টার জুনিয়া তাকে পবিত্র রেলিকটা দিতে বলে, যেটা নিতে গিয়ে সিস্টার ম্যাকায়েলা লক্ষ্য করে ডিমনটা রেলিকের নিচে থাকা বাইবেলটাকে নষ্ট করে দিয়েছে, যেটা সে সিস্টার জুনিয়াকে জানালে সিস্টার জুনিয়া একটু চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই বাইরে থেকে কারোর মন্ত্র পড়ার আওয়াজ ভেসে আসে, যেটা শুনে ডিমনটি ছটফট করতে শুরু করে দেয়। আর আমাদের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানানো হয় যে সিস্টার জুনিয়া আগে আইওয়ানের শিষ্য ইডংয়ের সঙ্গে কথা বলে তাকে তাদের সাহায্য করতে অনুরোধ করেছিল, যেটাতে সে রাজি হয়ে যায়। তাই এখন সে হিজুনের বাড়ির বাইরে বসে রিচুয়াল শুরু করে দিয়েছিল। তাই সিস্টার জুনিয়া একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জানালার কাঁচ ভেঙে দেয়, যাতে বাইরে থেকে মন্ত্রের আওয়াজ ভালোভাবে রুমের মধ্যে প্রবেশ করে। এখন রিচুয়ালের আওয়াজ শুনে ডিমনটি আরও আক্রমণক হয়ে ওঠে, যার পরক্ষণে ইডংয়ের উপরে একটা লাইট পোল ছিঁড়ে পড়ে। কিন্তু কোনোভাবে সে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবারও রিচুয়াল শুরু করে দিয়ে মন্ত্র পড়তে শুরু করে দেয়। আর এদিকে সিস্টার জুনিয়াও এক্সোরসিজম শুরু করে দিয়ে ডিমনটাকে আবারও তার নাম বলতে বলে, কিন্তু তখনও ডিমনটি তার নাম বলতে রাজি না হলে সিস্টার জুনিয়া হিজুনের কানের কাছে গিয়ে ডিমনটাকে তার গর্ভে নিয়ে নেওয়ার প্রস্তাব দেয়, যেটাতে ডিমনটি রাজি হয়ে অবশেষে একটা কালো ছায়ার মাধ্যমে নিজের আসল রূপ দেখিয়ে জানায় তার নাম হলো গ্যামিগ্যান। আর এটা জানার সাথে সাথে সিস্টার জুনিয়া তার সমস্ত শক্তি একত্রিত করে ঈশ্বরের নামে ডিমনটাকে তার নাম বলে হিজনের দেহটাকে ছেড়ে দেওয়ার আদেশ দেয়, যার পরক্ষণেই আমরা কালো ছায়াটাকে বাতাসের সঙ্গে মিশে যেতে দেখি। ঠিক তখনই সিস্টার জুনিয়া অ্যাস্ট্রাল প্লেসের মধ্যে চলে যায়, যেখানে তার সঙ্গে হিজুনের দেখা হয়, যে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর হুশে ফিরে এসে সিস্টার জুনিয়া সিস্টার ম্যাকায়েলাকে তার সাহসের জন্য প্রশংসা করে, যেটাতে ম্যাকায়েলা কিছু বলতো তার আগেই বাড়ির নিচে থাকা কিছু সিলিন্ডার ব্লাস্ট করে পুরো বাড়ির মধ্যে আগুন লেগে যায়, যেখান থেকে কোনোভাবে তারা হিজুনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। যেটার পর সিস্টার জুনিয়া সিস্টার ম্যাকায়েলাকে হিজুনকে সঙ্গে নিয়ে চার্চে গিয়ে 3বার চার্চের বেল বাজাতে বলে, যাতে হিজুন সেটা শুনতে পায়। কথাটা শুনে সিস্টার ম্যাকায়েলা জিজ্ঞাসা করে সে কি তাদের সঙ্গে যাবে না। উত্তরে জুনিয়া তার পেটের দিকে ইশারা করে ম্যাকায়েলাকে জানায় ডিমনটি এখন তার গর্ভের মধ্যে আছে, যাকে সে হিজুনের পরিবর্তে নিজে স্যাক্রিফাইস দিয়ে দিয়েছে। বিষয়টা জানার পর ম্যাকায়েলা প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু আর কোনো উপায় না থাকায় সে আইওয়ানের শিষ্য ও হিজুনকে নিয়ে চার্চের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু পথে শয়ে শয়ে ইঁদুর চলে আসাতে সেখানে প্রচণ্ড ট্রাফিক জমা হয়ে যায়। তাই বাধ্য হয়ে ইডং হিজুনকে কাঁধে নিয়ে পায়ে হেঁটে চার্চের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুটা পথ যেতে না যেতেই একটা বাইকের সঙ্গে তার ধাক্কা লেগে তার পায়ে চোট লেগে যায়, ফলে তার আর হিজুনকে কাঁধে নিয়ে চলাটা সম্ভব ছিল না। যার জন্য সে সিস্টার ম্যাকায়েলাকে ইশারার মাধ্যমে তাকে চার্চে গিয়ে বেল বাজাতে বলে,
যেটাতে সিস্টার ম্যাকাইলা সেটাই করে এবং কোনোভাবে চার্চে পৌঁছে তার উপরে উঠে 3বার বেল বাজিয়ে দেয়, যার সাথে সাথেই আমরা হিজুনের শরীরের কারো দাগগুলো মিলিয়ে যেতে দেখি। আর এদিকে একই সময় সিস্টার জুনিয়া বেলের আওয়াজ শুনে শেষবারের মতো ঈশ্বরের নাম নিয়ে নিজের পেটে সেই পবিত্র রেলিকটা রেখে ডিমনটাকে সেখানেই সিল করে দিয়ে ধীরে ধীরে জ্বলন্ত আগুনের ভিতরে চলে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, যাতে করে তার সঙ্গে সঙ্গে সেই ডিমনটাও শেষ হয়ে যায়। আসলে জুনিয়া ভালোভাবেই জানতো তার ক্যান্সারের কারণে সে এমনিতেই বেশি দিন বাঁচবে না, তাই সে এই সিদ্ধান্তটা নেয়, যার দরুন সে নিজেকে স্যাক্রিফাইস করে হিজুনকে বাঁচিয়ে নিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ফাদার পাওলোকে দেখানো হয়, যে ভ্যাটিকানে গিয়ে সেই পবিত্র রেলিকটাকে ফিরিয়ে দেয়, যার কথার দ্বারা বোঝাই যাচ্ছিল এখন সে ভূত প্রেতে বিশ্বাসী হয়ে উঠেছে। মুভিটির শেষ সিনে আমাদের পার্ট 1-এর মেন লিড ডিকন চোইকে দেখানো হয়, যে সিস্টার জুনিয়ার কবর এসেছিল তার জন্য প্রার্থনা করতে। তখনই তার সঙ্গে সিস্টার ম্যাকাইলার দেখা হয়ে যায়, যেটার পর আমরা তাদের দুজনকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখি, যারা সেই 12টা ডিমনের মধ্যে বাকি 11টা ডিমনকে শেষ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। আর এখানেই ডার্ক নানস মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ডার্ক নানস মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া মুভিটিকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে চ্যানেলটিতে প্রথম এসে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।